জুলাই সনদে স্বাক্ষর করায় এনসিপির বিরাগ ভাজন জামায়াত। আইনি ভিত্তি পেলেই সনদে সই করার নিয়ে সিদ্ধান্ত। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় জামায়াত এবং এনসিপির মধ্যে, এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন, তাহলে জিনিসটা আরও আরও গতি পেত। নির্বাচন ঘনিয়ে আসায় সামাজিক মাধ্যমে বেড়েছে এআই কেন্দ্রিক অপতৎপরতা। সামলানোই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ হওয়া, অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সহ নানা অস্থিরতায় ভাবমূর্তি সংকটে চট্টগ্রাম ইপিজেড। ষড়যন্ত্র দেখছেন অনেকেই। নরসিংদীতে এক বছরে ১২০ জনেরও বেশি খুন। মাদক ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রতিহিংসা অন্যতম কারণ। সব খুনেই জড়িত অর্থ লেনদেন। এবং ওয়ানডেতে দুঃসময় কাটছে না বাংলাদেশ দলের। ঘুরে দাঁড়াবার প্রত্যয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঘরের মাঠে নামছে টাইগাররা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদ স্বাক্ষর ঘিরে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে জামায়াত এবং এনসিপির মধ্যে। জামায়াত বলছে আইনগত ভিত্তির নিশ্চয়তা নিয়েই স্বাক্ষর করেছেন তারা। জামায়াতের প্রত্যাশা এনসিপিও হয়তো শিগগিরই স্বাক্ষর করবে জুলাই সনদে। তবে এনসিপি বলছে আইনি ভিত্তি পেলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। রাজনীতিতে আজ যে শত্রু কাল সে মিত্র, নেই স্থায়ী কোনো বন্ধু, নেই স্থায়ী শত্রুও। আজ যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, কাল তাকেই দেখা যায় প্রতিপক্ষের আসনে। এই যেমন বিএনপি জামায়াতের কথাই ধরা যাক। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ভোটের মাঠে, রাজনীতির মাঠে সঙ্গী ছিল দল দুটি, আর এখন তাদের যোজন যোজন দূরত্ব। তবে 24 পরবর্তী জামায়াতের উদীয়মান মিত্র জাতীয় নাগরিক পার্টির সাথেও সম্পর্ক যে তিক্ততায় গড়াবে, তা হয়তো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান না আসলে এতটা প্রকাশ্য হতো না। জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে যা এনসিপি, একসময় এখানে সাবেক শিবির নেতাদের আধিপত্য থাকলেও দিন যত গড়িয়েছে ততই চির ধরেছে জামায়াতের সাথে তাদের সম্পর্কের। তবে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি নিয়ে দল দুটি আবারও কাছাকাছি আসতে শুরু করেছিল। বিশেষ করে গণভোট, সংবিধান আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন, এসব বিষয়ে এনসিপি এবং জামাতের প্রস্তাব কিংবা অবস্থান ছিল প্রায় কাছাকাছি। আলাদা আলাদা হলেও একই ইস্যুতে রাজপথে সরব ছিল দল দুটি। আইনি ভিত্তি নিশ্চিত না করা হলে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি, এটাই বলে আসছিল দলটির নেতারা, এবং শেষ পর্যন্ত সেটি ঘটল। কিন্তু এমন আভাসও ছিল জামায়াত হয়তো স্বাক্ষর করবে না জুলাই সনদে। শেষমেশ জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাত যখন হাসি মুখে স্বাক্ষর করে ফেলে, তখন মন ভাঙতে শুরু করে এনসিপি নেতাদের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন তারা। এই একটা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যেই পরিমাণ ধরেন যেই পরিমাণ উচ্ছ্বাস দেখা গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এইটা কিছুটা তো হতাশার। বাংলাদেশের জনগণকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাওয়াটাই রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব। সেই জায়গাটা তারা কতটুকু পালন করতে পারলেন, আর এনসিপি কতটুকু ইতিহাসের পক্ষে থাকলো কিংবা ইতিহাসের ভুল পথে থাকলো, সেটা আমার মনে হয় বিচারটা জনগণ করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতাদের নানা মন্তব্যে অনেকটা এমন অর্থ দাঁড়ায়, বিএনপির স্বাক্ষরে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও জামায়াতের স্বাক্ষর নিয়ে বেজায় চটেছেন তারা। জামাতও এটার সাথে উচ্চকণ্ঠ ছিলেন, জামাতের নেতারা উচ্চকণ্ঠ ছিলেন যে তারাও আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এটা বলেছিলেন। শেষ মুহূর্তে তারা এটা কেন করলেন, এটা তারাই ভালো জবাব দিতে পারবে। তবে তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন, তাহলে জিনিসটা আরও আরও গতি পেত। যদিও জামায়াত নেতা শিশির মনির বলছেন জুলাই সনদের আইনগত ভিত্তি 2-1 দিনের মধ্যেই পাবে, এই আশায় স্বাক্ষর করেছেন তারা। পরবর্তীতে একটা আদেশ জারি হবে, ওই আদেশের ভিত্তিতে একটা গণভোট হবে,
গণভোটের পরে একটা পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টের দুইটা ক্ষমতা থাকবে। প্রথম ক্ষমতা হবে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর দ্বিতীয় ক্ষমতা হবে তার সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করার। তাহলে এই যে ধাপগুলো, এই ধাপগুলো অতিক্রম করার জন্য প্রথম পদক্ষেপ হলো জুলাই সনদে স্বাক্ষর। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এনসিপির অনুপস্থিতি আর জামায়াতের উপস্থিতি এ নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে সে বিষয়ে তার মূল্যায়ন কি। পরবর্তী পদক্ষেপটা স্পষ্ট হলে এনসিপিও এখানে স্বাক্ষর করবে বলেই আমরা আশা করি। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আমার ধারণা আর কোনো মতপার্থক্য থাকবে না, এবং এই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপির মধ্যে এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জামায়াতের এই নেতার আশা, এনসিপিও হয়তো অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আমাদের দেখলে সম্মান করে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে বহু টানাপোড়েন আর সংখ্যা কাটিয়ে শুক্রবার স্বাক্ষরিত হয় ঐতিহাসিক জুলাই সনদ। দেশের রাজনৈতিক নতুন বন্দোবস্তের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে 25টি রাজনৈতিক দল এবং জোট প্রতিনিধি সনদটিতে সই করেছে। তবে সই করেনি এনসিপি সহ মোট 5টি দল। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সইয়ের মাধ্যমে সূচনা হলো নতুন এক বাংলাদেশের। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। শত বিপ্লবী বন্ধুর রক্তের দামে লেখা জুলাই জাতীয় সনদ 2025। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। রাষ্ট্রযন্ত্র, সরকার ব্যবস্থা কিংবা রাজনীতিতে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটির রূপরেখাই এবার এক মলাটে। ঐতিহাসিক এই দলিলে এবার বাস্তবায়নের প্রতিজ্ঞা নিয়ে স্বাক্ষর করল রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এটিকে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার করে দলগুলো। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 54 জন রাজনীতিবিদ। উপস্থিত ছিলেন গেল 8 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার টেবিলে বসা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ দেশের বিশিষ্টজনেরা। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। জুলাই সনদের সই শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে এ দলিল। দেশের আনাচে কানাচে যে তরুণরা জুলাইয়ে জীবন দিয়েছে, সেই তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। প্রধান উপদেষ্টা আরো বলেন, জুলাই সনদ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। মাতারবাড়ি সমুদ্র বন্দরকে আধুনিকায়ন করলে বাংলাদেশ নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সবকিছু মিলিয়ে, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত পাঠ্যপুস্তকে থাকবে। আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। জুলাই জাতীয় সনদের 3টি ভাগের মধ্যে প্রথম ভাগে আছে জুলাই সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। এনসিপি সহ 5 রাজনৈতিক দল ছাড়া সবাই এই জুলাই সনদে স্বাক্ষর করে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক ঘটনার। সেই ঘটনা বলে দিচ্ছে আগামীর নতুন বাংলাদেশ হচ্ছে জুলাই সনদ 2025 সেটির আঙ্গিকে। এবং প্রধান উপদেষ্টা বললেন, আজ থেকে পুনর্জন্ম হলো এই বাংলাদেশের। শাহাদাত অফ্র, এখন, ঢাকা।
এদিকে জুলাই সনদে স্বাক্ষরের ঐতিহাসিক ক্ষণকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্প্রীতি হিসেবে আখ্যায়িত করলেন রাজনীতিবিদ, উপদেষ্টা ও বিশিষ্টজনরা। জুলাই সনদকে নতুন বাংলাদেশে প্রবেশের দুয়ার হিসেবে দেখছেন বিএনপি ও জামাত নেতারা। সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলেও মনে করছেন তারা। তবে এনসিপির অনুপস্থিতি অনুষ্ঠানকে কিছুটা ম্লান করেছে বলেও মনে করেন কেউ কেউ। ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। তারপরে আসলে শান্তিপূর্ণ হলেই বিষয়টা ভালো। সকলেই জুলাই যোদ্ধা, সুতরাং কেউ বিচ্ছিন্নভাবে যদি বলে আমরাই জুলাই যোদ্ধা আর কেউ না, এই বক্তব্যটাও সঠিক না। এই বাস্তবায়ন হওয়ার জন্য প্রধান যে পরিবর্তনটা হওয়া দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। অনেক বেশি উদারতার প্রয়োজন আছে, অনেক বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে। দুটোর কোনোটাই যথেষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যেটা ঐক্যের একটি প্রতিফলন, অধিকাংশ রাজনৈতিক দল এখানে আছেন এবং একটু আগে কমিশন চেয়ারম্যান বলেছেন যে শেষ মুহূর্তে অনেক সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখানে স্বাক্ষর করার সুযোগ রয়েছে। তা আমি মনে করি আজকে শেষ নয় এবং আজকে শুরু। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। মতবিরোধ থাকতে পারে, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, আবার দস্তখত করার সময়ও বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই দিনে এই ঘটনাগুলো না ঘটলে পারত। মানে আমার আরও ভালো লাগতো যদি এনসিপির যারা আমাদের ছাত্র নেতারা আছে, যারা জুলাই গণ অভ্যুত্থানকালে নেতৃত্ব দিয়েছিল, ওনারা যদি উপস্থিত থাকতো আরও ভালো লাগতো। তবে ওনারা বলেছেন যে আমাদের ঐক্যমত্য কমিশন আরও 15 দিন তো ফাংশনিং আছে, এর মধ্যে ওনারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। সংস্কার প্রস্তাবগুলো আসলে এবং বিষয়গুলো চূড়ান্ত হয়েছে, এখন প্রক্রিয়া নিয়ে এখন আলাপ আলোচনার সুযোগ আছে এবং সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা গতিপথ নির্ধারণ করা যেতে পারে। এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। এই স্বাক্ষরের মধ্য দিয়ে একটা সামাজিক রাষ্ট্রীয় দলিল হিসাবে সরকার দেখছে, আমরা মনে করি তাই। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সত্য মিথ্যার সংমিশ্রণ, সম্পূর্ণ গুজব কিংবা টার্গেট করে ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার সবই ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মাধ্যমে এমন গুজবও ছড়ানো সম্ভব যা শুধু কয়েকটি কেন্দ্রেই নয়, পুরো নির্বাচনকেই ভণ্ডুল করে দিতে পারে বলে শঙ্কা প্রযুক্তিবিদদের। অন্যদিকে নির্বাচন কমিশনের এআই নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রতিরোধে প্রস্তুতি আসলে কতটা, এরই উত্তর খুঁজেছেন সহকর্মী নাজমুস সাকিব। নির্বাচনে কাকে ভোট দেবেন? আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেব, আমার দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে। দেখে সত্য মনে হলেও ভিডিওটি আসলে নকল ও এআই জেনারেটেড। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এমন সব ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি ও জামায়াত কেন পিআর পদ্ধতি চায়? কিন্তু প্রচারণার বাইরেও এমন সব ভিডিও রয়েছে যেখানে চালানো হচ্ছে অপপ্রচার, ভুল তথ্য কিংবা গুজব ছড়ানোর মাধ্যম হয়ে উঠছে এসব ভিডিও। এতে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হচ্ছে কোনটি আসল আর কোনটি নকল। উভয় দলের 100 জন নেতাকর্মীর মধ্যে 80 জনই আগে আওয়ামী লীগের নেতা ছিলেন। এসব ভিডিও তৈরি হয় কিভাবে? লার্নিং বাংলাদেশ নামক এই প্রতিষ্ঠানে ডিজাইন, অ্যানিমেশন সহ এআই কন্টেন্ট তৈরি ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার দেখালেন চ্যাটজিপিটি বা এআই সহ নানা সফটওয়্যার দিয়ে প্রম্পট তৈরি করে খুব সহজেই তৈরি হচ্ছে ভিডিও। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই, এটা হচ্ছে ডায়লগ। হ্যাঁ, এই ডায়লগে একটা ভিডিও বানাবো। এখন কিন্তু সে আমাকে একদম ডিটেইলে প্রম্পট লিখে দিচ্ছে। গুগল ফ্লোতে আসবো, এখানে আমি দিয়ে দিব, দিয়ে হচ্ছে এন্টার দিব। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে আছে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই। এসব ভিডিও তৈরিতে নির্ধারিত সফটওয়্যারে ভোট কিংবা নির্বাচন সংক্রান্ত কিছু নীতিমালা থাকলেও প্রম্পটের শব্দগত পরিবর্তন করে খুব সহজেই গুজব বা অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্ভব হচ্ছে। টেক্সট দিয়ে একটা ভিডিও জেনারেট করে ফেলতে পারছেন।
হয়তোবা একটা নতুন এনভায়রনমেন্ট কিংবা 80% 60% হচ্ছে সিমিলার আছে। এখন কিন্তু ধরেন আমি আপনার একটা ছবি নিয়ে আপনার ছবির উপরে ভিডিও বানায় ফেলতে পারবো, তো সেখানে কিন্তু এনভায়রনমেন্ট আপনার ছবি সবকিছু কিন্তু সেম আসছে। তো এটাও কিন্তু এখন সম্ভব। যদিও নির্বাচন কমিশন বলছে এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ করছেন তারা। AI intervention, misuse of information, abuse of information, ফেক ইনফরমেশন, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে বলে এটা একটা কমন প্রবলেম। তো আমরা বলেছি আমরা এইটাতে নিয়ে কাজ করছি, কি কাজ করছি সেটা বলেছি, এবং এই পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা চাই। কিন্তু একথা অস্বীকারের উপায় নেই, নির্বাচনে এআই এর চ্যালেঞ্জ নিয়ে যত আলোচনা তার রোধে এখনও সরকারের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। এই প্রযুক্তিবিদ জানালেন এমন সব মারাত্মক গুজব এআই এর মাধ্যমে ছড়ানো সম্ভব যা শুধুমাত্র কয়েকটি কেন্দ্রেই নয় পুরো নির্বাচনকেই ভণ্ডুল করে দিতে পারে। তার পরামর্শ, নির্বাচনের দিন বা আগে ইসিকে এমন একটি ওয়েবসাইট লঞ্চ করতে হবে যাতে দ্রুতই কোনটি এআই কন্টেন্ট সেটা বুঝতে পারে সাধারণ মানুষ। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে করতে হবে, প্রতিষ্ঠানের জায়গায় করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আসলে একটা নীতিমালা, একটা গাইডলাইন থাকা উচিত যে আসলে কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব, কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব না। অথবা যদি সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এই ধরনের প্রচারণা করব না বা এই এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। আগামী নির্বাচন ঘিরে এআই এর ব্যবহারকে নিরুৎসাহিত করেছে নির্বাচন কমিশন। আর এআই দিয়ে কোনো অপরাধমূলক কাজ করলে ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানায় কমিশন। কিন্তু সেই শাস্তির প্রক্রিয়া কেমন হবে এবং অপরাধীদের কিভাবে আইনের আওতায় আনা যাবে সেটা এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শুধুমাত্র কেন্দ্রীয়ভাবেই নয়, একেবারে জেলা পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এসব অপরাধীদের ধরা গেলে হয়তো আগামী নির্বাচন অনেকটাই স্বচ্ছ হবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। স্বাস্থ্যের উন্নতি হয় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার রাত 11টায় বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসভবনে রওনা দেন। পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কড়া পহরায় গুলশানের ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন পর চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন। খালেদা জিয়া ও তার সন্তান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 দিন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন। গত 1 বছরের বেশি সময় ধরে অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, কারখানা বন্ধ হওয়া, সবশেষ আগুনের ঘটনা, সব মিলে এখন বিপর্যস্ত দেশের অন্যতম বৃহৎ এবং প্রধান রপ্তানিকারক অঞ্চল চট্টগ্রাম ইপিজেড। সবশেষ গতকাল শুক্রবার 35,000 শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা প্যাসিফিক জিন্সের 8টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। 42 বছরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় এখন হুমকির মুখে পড়েছে সুনাম এবং ভাবমূর্তি। শোয়েব রহমানের প্রতিবেদন। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ে যায় অ্যাডাম ক্যাপস এবং জিহং মেডিকেল প্রোডাক্টসের 8তলা ভবন। 17 ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হাজার কোটি টাকার সম্পদ, 3000 শ্রমিকের কর্মসংস্থান। একই দিন শ্রমিক অসন্তোষ দেখা দেয় দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সে। শ্রমিকদের সংঘর্ষে শুক্রবার প্যাসিফিক জিন্সের 8টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। উপার্জন হারায় 35,000 শ্রমিক। শুধু তাই নয়, গেল 1 বছরে এই ইপিজেডে জেএমএস, মেরিকো সহ অন্তত 15টি কারখানায় প্রায় 50টির মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বন্ধ ও নিলাম হয়েছে কয়েকটি কারখানা।
রপ্তানিকারক অঞ্চলে অগ্নিকাণ্ড সহ অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষের ঘটনা ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। এটা ভিন্ন ধরনের একটা ওয়ার্কার আনরেস্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে ম্যানেজমেন্টের সাথে। ম্যানেজমেন্ট বলতে আমি মানে মালিক না, যারা ম্যানেজিং স্টাফ তাদের সাথে ওয়ার্কারদের যে পরিমাণ দ্বন্দ্ব গতকালকে দেখেছি এবং ফিজিক্যালি অ্যাসল্ট হতে দেখেছি, আমার নিজেরই ভয় লাগছে যে সামনে ফ্যাক্টরি কী করে চালাবে। 1983 সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় 453 একর জায়গা জুড়ে গড়ে ওঠে সিইপিজেড। শুল্কমুক্ত এলাকা, বন্দরের কাছাকাছি অবস্থান, আমদানি রপ্তানিতে কম খরচ সহ সবকিছু মিলিয়ে 42 বছরে এই ইপিজেড হয়ে ওঠে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের গন্তব্য। এখানে 13টি দেশের বিনিয়োগ ছাড়িয়েছে $2.2 বিলিয়ন। বছরে রপ্তানি আয় $1 বিলিয়ন বেশি। স্পর্শকাতর এলাকায় এমন অস্থির পরিবেশ ও আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। শ্রমিকরা কাজ করতো দোতলা 3 তলায়, ফায়ারটা হয়েছে 7 তলায়। এইখান থেকে ফায়ার ফাইটিংয়ের টিম ওইখানে যেতে যেতে আগুনটা তারা মনে করেছে যে তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে সক্ষমতাটা আছে শুধুমাত্র ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের, তারাই আগুনটা নির্বাপনের প্রচেষ্টা করতে পারে। সবশেষ ঘটনায় ফায়ার সার্ভিস জীবন বাজি রেখে কাজ করলেও যন্ত্রপাতি ও দক্ষতার অভাবকে দুষছেন বিনিয়োগকারীরা। এছাড়া কারখানাগুলোতে কী ধরনের রাসায়নিক থাকে, দুর্ঘটনায় কতটা ভয়াবহ রূপ নিতে পারে তারও আগাম ধারণা নেই কারো। পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। গেল 1 বছরে অস্থির সময় পার করা দেশের শীর্ষ এই ইপিজেডটিতে এমন অস্থিরতায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ প্রতিটি ঘটনা যথাযথভাবে তদন্তের আহ্বান তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নরসিংদীতে বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জেলায় গেল 1 বছরে খুন হয়েছেন 120 জনেরও বেশি। তথ্য বলছে সবগুলো খুনের পেছনে রয়েছে অর্থ লেনদেনের এক নীরব খেলা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম। নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024 সালের আগস্ট থেকে পরবর্তী 1 বছরে খুনের ঘটনা ঘটেছে 120টির বেশি, আর এ সময়ে মামলা হয়েছে 119টি। অথচ তার আগের বছরে অর্থাৎ 2023 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত খুনের মামলার সংখ্যা ছিল 64টি। বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জনমনে প্রশ্ন, কেন এত খুনের ঘটনা? যার কারণ অনুসন্ধান করেছে এখন টেলিভিশন। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসা সহ নানা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার এসব হত্যার মূল কারণ। সবকিছুর পেছনে রয়েছে অর্থের খেলা। স্থানীয়দের দেয়া তথ্য বলছে, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ সহ পার্শ্ববর্তী দেশ থেকে কারিগর এসেও নরসিংদীতে অস্ত্র তৈরি করছে। লাখ টাকার অস্ত্র এখানে পাওয়া যাচ্ছে 30,000 টাকায়। অস্ত্র সহজলভ্য হওয়ায় টাকার বিনিময়ে অস্ত্র দিয়ে ভাড়া খাটা সন্ত্রাসীও আছে জেলায়। এছাড়া অপরাধীরা আশ্রয় নিচ্ছে রায়পুরার দুর্গম চরাঞ্চলে, যার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দায় আছে বলে অভিযোগ অনেকের। নরসিংদীতে খুন হয় 3টি জিনিস: 1 নেট ব্যবসা, 2 মাদক ব্যবসা, 3 হলো ডিশের ব্যবসা। তো আমরা আপনি যখন ডিশ ব্যবসা করেন, তখন আমি যখন আপনার কাছ থেকে চাইবো আমাকে আমার টাকা দেন, যখন আপনি টাকাটা দিবেন না তখন আমি বলবো হ্যাঁ, সে যখন এগুলি অবহেলা করতেছে তো টাকা দিবে, টাকা দিয়ে আপনাকে মারা ফেলে হাত বদল করে ফেলবো আমরা। অস্ত্রের শক্তি আছে, তাদের অর্থনৈতিক শক্তি আছে, তাদের পুলিশ প্রশাসনের সাপোর্ট অবশ্যই আছে। যে লোকগুলো আপনার অস্ত্রের শক্তি দেখায়, এরা কিন্তু স্থানীয় না, এমন না, এরা কিন্তু মনে করেন ভাড়া খাটে। ওদের কাছে তো মানুষ কিছু না, খুন করতে হবে কিছু না, ওরা যে এই গেমটা তাদেরই করতে হবে বা জিততে হবে।
রাজনীতিতে পেশিশক্তি প্রদর্শনে সন্ত্রাসী রাজনৈতিক নেতারা খুনের সাথে জড়িতদের কারামুক্ত করেন এমন তথ্যও রয়েছে টিম এখনের কাছে। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল, খুনের মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় কেন এত ধীরগতি? গ্রাম পর্যায়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব, মূলত চরাঞ্চলে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ওইখানে হত্যাগুলি বেশি হচ্ছে। বিচার কেন হচ্ছে না? অনেক সময় বাদী পক্ষ মামলা দায়ের করতে গেলে মামলাটা সঠিকভাবে লিখতে পারে না, মামলার ঘটনাগুলি লিখতে পারে না, তদন্ত কর্মকর্তাদের মাঝে মাঝে গাফলতি থাকে। মার্ডারগুলি হওয়ার কারণ হচ্ছে মার্ডার হওয়ার কিছুদিন পরে দেখা গেছে বাদী এবং আসামি পক্ষ উভয় পক্ষ মিলে গেছে। গত এক বছরে ১১৯টি খুনের মামলায় মোট আসামি ১,৭১৯ জন। এর মধ্যে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা মাত্র ৩০২ জন। পুলিশ বারবারই বলছে চরাঞ্চলে আধিপত্য বিস্তারই খুনের মূল কারণ। এত সহিংসতায় নরসিংদীবাসীর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কতটুকু, সে প্রশ্ন পুলিশ সুপারের কাছে। কয়েক মাসে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। এই খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনের সাথে জড়িত বা অন্যান্য অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে, সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। হত্যা যদিও মৃত্যু, তবে তা মৃত্যুর মতো চিরন্তন নয়। দিন শেষে সকলেরই প্রত্যাশা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি সরবরাহ বাড়ায়, প্রতি সপ্তাহে কমছে দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়ার পাখি মারাই কৃষকদের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। পারভেজ, জানাবেন বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, আর সরবরাহের তুলনায় সবজির দামের পার্থক্যটা কেমন মনে হচ্ছে? রোশন, দাম কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে এই কৃষকদের যে নিজস্ব বাজার, যেখানে কোনো খাজনা বা হাসিলের কোনো সুযোগ নেই। এখানে কৃষকরা মাঠ থেকে সবজি কেটে তাজা সবজি নিয়ে আসেন এখানে, এবং এই উপকূলীয় অঞ্চলের যে সকল এলাকার হাট বাজার রয়েছে সেখানে যে পাইকাররা রয়েছেন, শত শত পাইকার এখানে আসেন, এখান থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি তারা সবজি ক্রয় করে সেখানে বেচা বিক্রি করছেন তাজা সবজি। তো এখানে যে আমরা আজকে দেখেছি যে এখানে যে বরবটি বিক্রি হচ্ছে ৪৫ টাকা প্রতি কেজি। এখানে গত সপ্তাহের চেয়ে এখানে কমেছে ১৫ টাকা প্রতি কেজিতে, এবং প্রতি গোটা লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, এখানে কমেছে ১৫ টাকা। এছাড়া যে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা, এখানেও কমেছে ৫ টাকা। এছাড়া যে ভাটি শাক ৪০ টাকা বিক্রি হচ্ছে, সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া যে মূলা তরকারি সেগুলো বিক্রি হচ্ছে ৪৫ টাকা, এখানে কমেছে ৫ টাকা। এছাড়া যে শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে ২০ টাকা। এছাড়া যে চিচিঙ্গা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে ৫ টাকা। তবে দাম বেড়েছে, চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে লাল শাকের। ৫০ টাকা প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে, এখানে বেড়েছে প্রতি কেজিতে ১০ টাকা। এছাড়া পটল বিক্রি হচ্ছে ৫৮ টাকা প্রতি কেজি, এখানে বেড়েছে ৫ টাকা প্রতি কেজিতে। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু এই উপকূলীয় অঞ্চলে যে এই নীলগঞ্জ ইউনিয়নে এখানে শতভাগ কৃষক রয়েছে, তারা সবাই কৃষি উৎপাদন করে থাকেন। এখন উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বেড়েছে, সে কারণে দাম কমতে শুরু করেছে। আর যে সকল সবজি সরবরাহ কম সেগুলোর দাম কিছুটা চড়া রয়েছে, এমনটি এখানকার ব্যবসায়ীরা বলেছেন। আর এখানে যে এসেছেন পাইকাররা, তারা আমাদেরকে বলেছেন যে এখানের যে সবজি, নীলগঞ্জ ইউনিয়নের যে সবজি, কৃষকদের সবজি, তাজা সবজি তারা বাজারে বিক্রি করছেন, কেননা ভোক্তাদের কাছে এই তাজা সবজির চাহিদা বেশি থাকায় এখানকার এই নীলগঞ্জ ইউনিয়নের এই কৃষকদের সবজির চাহিদা রয়েছে ভোক্তা পর্যায়ে। সে কারণেই কিন্তু পাইকাররা এখানে আসেন এবং পাইকারি দরে এখান থেকে সবজি ক্রয় করে তারা বাজারে বেচা বিক্রি করছেন। সেখানে প্রতি কেজিতে তারা আরো ৫ থেকে ১০ টাকা বেশি দরে বেচা বিক্রি করছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে পাইকাররা। এছাড়া যে খুচরা ভোক্তা রয়েছে তারাও এখানে আসেন, ক্রয় করেন এবং এখান থেকে তারা চাহিদা পূরণ করে তারা স্বস্তি প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী কলাপাড়ার সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন জসিম পারভেজ।
ফি বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পরিবহন বন্ধ রেখেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এতে সারা দেশে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এর আগে কয়েকটি পরিবহন সংগঠন একই কর্মসূচি পালন করে। এতে বন্দরে কন্টেইনার জট তৈরির শঙ্কা দেখা দেয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে আমদানি রপ্তানিকারকরা। 13 অক্টোবর চট্টগ্রাম বন্দরে যানবাহনের প্রবেশ ফি বাড়ানো হয়। 57 টাকা গেট ফি বেড়ে দাঁড়িয়েছে 230 টাকায়। জনবল সংকটে ধুঁকছে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতাল। চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীর অভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এতে ভোগান্তি বাড়ছে রোগী এবং স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। সোলাইমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফেনী জেলা ও আশপাশের উপজেলার 18 লক্ষাধিক মানুষের সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার অন্যতম ঠিকানা ফেনী জেনারেল হাসপাতাল। শয্যা ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন 2000-এর বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এখানে। তবে জনবল সংকটে যেখানে প্রতিনিয়ত বাড়ছে রোগীদের ভোগান্তি। 2020 সালে হাসপাতালটিতে 11 কোটি টাকা ব্যয়ে 10 শয্যার ইনসেনটিভ কেয়ার ইউনিট বা আইসিইউ এবং শিশুদের জীবন রক্ষায় চালু হয় 20 বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট। উদ্বোধনের পর বিগত কয়েক বছরেও এসব ইউনিটে নেই অভিজ্ঞ জনবল, যাতে অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা। এছাড়া কিছু মেশিন নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সকালে আমার সামনে একটা মুরগি এনে আমি 500 টাকা দিছি, সিট নিছে, কার্টনে উপরে ওষুধ আসতেছে। এই ওষুধগুলো যায় কই? আমরা দিছে পরীক্ষা করবলে, তখন আমরা পরীক্ষা করতাম বেশি ডাক্তারে হাসি মিছে দেখলো না দেখলো এটা রুগী নেই। কালকে কখন আসবো তখন তো রুগী কিভাবে থাকতে পারে নাকি? কোথায় দেখতে হয়তো ঢাকা না চট্টগ্রাম, এখানে কোনো আপনার কোনো চিকিৎসা নাই, তাইলে তো আমার এখানে এগুলো করার দরকার ছিল না। এখন করে আনার পরে এখন এগুলো সাইবার আগে ওরা আমার রিলিজ দিয়ে দিছে। একটা বাচ্চা যখন অনেক খারাপ হয় তাকে আমরা ম্যানেজ করতে অন্তত পক্ষে 2 জন লাগে। তাকে ব্যাক মাস্ক ভেন্টিলেশন যখন দেওয়া লাগে তখন দেখা যাচ্ছে কি 2 জন অবশ্যই দরকার হয়, যেখানে আমাদের একার পক্ষে কাজ করা খুবই অসম্ভব। এখানেই শেষ নয়, হাসপাতালের 4র্থ শ্রেণীর পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ভাতা বন্ধ 17 মাসের বেশি, যার প্রভাব পড়েছে হাসপাতালের পরিচ্ছন্নতায়। নোংরা পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। আর লিফট অকেজো হওয়ায় 6 তলা ভবনের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হয় রোগীদের। ভরসা নাই, কি আসবে না দেবে না কবে আসবে সেই ব্যাপারে কোনো জানে, খালি বলতেছে আসবে। কষ্ট করে উঠতেছে, মানুষ অতিরিক্ত দুর্ভোগী আছে, লিফট একদম বন্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন 56 চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র 35 জন। তবে জনবল সংকট ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের প্রতিটি ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে, পাশাপাশি আমাদের দক্ষ সেবিকার অভাব এবং 4র্থ শ্রেণীতে ছেলেরও যে জনবল সেটারও ঘাটতি আছে। সিনিয়র কনসালটেন্টের 9টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 5 জন, আর 12 জন জুনিয়র কনসালটেন্টের জায়গায় আছেন মাত্র 6 জন। সংকট রয়েছে দক্ষ স্টাফ নার্সেরও। সোলাইমান ডালিম, এখন ফেনী। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর খালি হাতেই ফিরতে হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন 2 দেশের প্রেসিডেন্টকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও ফোনে কথা বলেন তিনি। ফোনালাপের পর পুতিন যুদ্ধ বন্ধে রাজি বলেও জানান ট্রাম্প। আর বৈঠক শেষে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন জেলেনস্কি। দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানোয় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মস্কোর সামগ্রিক অর্থনীতিতে। চলতি বছরে কমেছে দেশটির তারল্য প্রবাহ, যদিও রুশ কর্মকর্তাদের দাবি পর্যাপ্ত রিজার্ভ মজুদ রয়েছে তাদের। তাই রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে
পূরণে বাধা হয়ে দাঁড়াবে না অর্থনীতি। বিস্তারিত দেখুন অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বড় ধরনের অর্থনৈতিক সংকোচন, উচ্চ বাজেট ঘাটতি ও জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা না চাপিয়ে 2022 থেকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ কারণে যুদ্ধ সত্ত্বেও 2023-24 অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 4% ওপরে। কিন্তু চলতি বছরে বিভিন্ন কারণে সামনে আসছে রুশ অর্থনীতির নেতিবাচক চিত্র, যা নিয়ে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ঝুঁকির মুখে রয়েছে মস্কোর অর্থনীতি, তবে এটিকে অস্বীকার করেছে ক্রেমলিন। Именно для этого и проводится специальная военная операция. Президент Путин неоднократно говорил, что он открыт для перевода всего процесса в политико-дипломатическое русло. তবে পুতিন ও তার প্রতিনিধিরা রুশ অর্থনীতি নিয়ে যতই আশার কথা শোনান না কেন, 3.5 বছরের যুদ্ধের ছাপ পড়তে শুরু করেছে দেশটির জনজীবনে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বছরের প্রথম 8 মাসে বাজেট ঘাটতির পরিমাণ 51 বিলিয়ন মার্কিন ডলার, যা মস্কোর পুরো বছরের জন্য ধারণা করা 47 বিলিয়ন ডলারের ঘাটতিকে ছাড়িয়ে গেছে। রয়টার্স জানায় 2024-এ 4.3% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পর এবছর 1% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল মস্কোর, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.9% থেকে কমিয়ে 0.6% নির্ধারণ করা হয়েছে। In the military, it was procurement, but also a lot of it was to do with the kind of the spin-off out of military. In other words, paying for a lot of soldiers, paying very high wages to attract people into the military, and that, of course, then boosting household. বার্তা সংস্থাটি আরও জানায়, আগামী বছর প্রতিরক্ষা খাতের বাজেট কমানোর পরিকল্পনা করছে ক্রেমলিন। 11 বিলিয়ন ডলার কমিয়ে এ খাতের বাজেটের সম্ভাব্য পরিমাণ হতে পারে 154 বিলিয়ন। বাজেট সংকটের শঙ্কায় এবছর ধীরগতিতে অভিযান চালিয়ে যাচ্ছে ক্রেমলিন। প্রথম 8 মাসে ইউক্রেনের 1%-এরও কম জায়গা দখল করে রুশ বাহিনী। অর্থনৈতিক সংকট কাটাতে ভ্যাটের পরিমাণ 20 থেকে 22% উন্নীত করার পরিকল্পনা করছে পুতিন সরকার। বিশ্লেষকদের মতে, রুশ সরকার যুদ্ধ পরিচালনার জন্য প্রতিরক্ষা খাতকে সমৃদ্ধ করতে সরকারি ব্যাংকের অর্থ খরচ করায় মন্দার শঙ্কায় দেশটি। রাশিয়ার জাতীয় কল্যাণ তহবিলে তারল্যের পরিমাণ 1/3 কমে 34 বিলিয়নে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, 2026 সালে পুরোপুরি শেষ হতে পারে সঞ্চিত ভাণ্ডার। এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে অনেক রুশ কোম্পানি। তবে রাশিয়ার অর্থনীতি ঝুঁকির মুখে থাকলেও একেবারে ভেঙে পড়বে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইউক্রেন ঘনিষ্ঠ দেশগুলো মস্কো থেকে তেল না কেনায় দেশটি বার্ষিক 82 বিলিয়ন মার্কিন ডলার বঞ্চিত হলেও যুদ্ধ শুরুর পর থেকে তাদের তেল বিক্রির অন্যতম উৎস চীন ও ভারত। বেজিং ইতোমধ্যে মস্কোর কাছ থেকে আগাম কয়েক বছরের তেল কম মূল্যে কিনে ফেলেছে। এর অর্থ রয়েছে রুশ কোষাগারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। খেলার খবর, শেষ 12 ওয়ানডেতে মাত্র 1 জয়। দলের মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা, তাই বলা যায় 50 ওভারের ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। একগুচ্ছ সংশয় নিয়ে শনিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ থেকে নিজেদের ফর্ম ফিতে পেরে মরিয়া ফিল সিমন্সের শীর্ষরা। বিস্তারিত জুবায়ের আহমেদের প্রতিবেদনে। ওয়ানডে ক্রিকেটের সময়টা একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। নিজেদের একসময়ের প্রিয় ফরম্যাটে এখন টাইগাররা ধুঁকছে। শঙ্কা আছে পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রশ্নে। 2027-এর মার্চের আগে প্রতিটি ওয়ানডেই তাই বাংলাদেশের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের সামনে। মাত্র দিন দুয়েক আগে আরব আমিরাত থেকে ফেরা টাইগারদের অনুশীলনে দেখা গেল সিরিয়াস মেজাজে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ কোচিং প্যানেলে আসার পর ওয়ানডে ফরম্যাটে মোট 6 বার 250 রানের আগেই থেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটারদের হাতে নেই রানের দেখা। কোচ ফিল সিমন্স জানালেন, ম্যাচ জেতার জন্য এদিকে বাড়তি নজর আছে দলের। We did not put partnerships on in the middle, especially. We had one partnership at the top and then the middle fell apart. We saw it a little bit in Sri Lanka, getting that mentality that we need partnerships in the middle, and I think that's something that the guys are trying to work on as much as possible.
অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়েও আছে প্রশ্ন। তার অধীনে সবশেষ 10 ওয়ানডে ম্যাচে একটি মাত্র জয় বাংলাদেশের। কোচ সিমন্স অবশ্য অধিনায়ক মিরাজকে পাশমার্কি দিচ্ছেন। I think Miraz is a good captain, but you can't judge his captaincy on 200 runs and 198 and not chase him. Now, in the field, you can judge his captaincy, and I think the captaincy in the field has been good, but winning games depends on your batsmen too. And if your batsmen don't score the runs that is needed, then you're going to be in trouble. 25 মাস পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ক্রিকেট। 2023 সালে এই মাঠে সিরিজ হারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে নিম্নমুখী পারফরমেন্সের শুরু। নতুন সিরিজটা তাই হারানো ফর্ম আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। হংকংয়ের মাটিতে ড্র করে আসার পরেই সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছে লাল সবুজরা, আর 1 ধাপ এগিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। শুক্রবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেখানে 184 থেকে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগোলেও 5.18 রেটিং পয়েন্ট কমেছে জামাল হামজাদের। এবারের র্যাঙ্কিং প্রকাশের আগে বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, যেখানে ঘরের মাঠে হংকংয়ের কাছে 4-3 গোলে হারলেও ফিরতি লেগে 1-1 ব্যবধানে ড্র করেছে হাবিয়ার ক্যাবরেরার দল। মূলত ব্রুনেই দারুসসালাম 19 পয়েন্ট হারিয়ে 2 ধাপ নিচে নামায় এগিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি স্পেন, আর্জেন্টিনা 2-এ উঠেছে, আর 3-এ নেমেছে ফ্রান্স। 6 থেকে 7 নম্বরে অবনমন হয়েছে ব্রাজিলের। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদে স্বাক্ষর করায় এনসিপির বিরাগ ভাজন জামায়াত। আইনি ভিত্তি পেলেই সনদে সই করা নিয়ে সিদ্ধান্ত। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় জামায়াত এবং এনসিপির মধ্যে, এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন, তাহলে জিনিসটা আরো আরো গতি পেত। নির্বাচন ঘনিয়ে আসায় সামাজিক মাধ্যমে বেড়েছে এআই কেন্দ্রিক অপতৎপরতা। সামলানোই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালে এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ হওয়া, অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সহ নানা অস্থিরতায় ভাবমূর্তি সংকটে চট্টগ্রাম ইপিজেড। ষড়যন্ত্র দেখছেন অনেকেই। নরসিংদীতে 1 বছরে 120 জনের বেশি খুন। মাদক ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা অন্যতম কারণ। সব খুনেই জড়িত অর্থ লেনদেন। এবং ওয়ানডেতে দুঃসময় কাটছে না বাংলাদেশ দলের। ঘুরে দাঁড়াবার প্রত্যয় নিয়ে উইন্ডিজের বিপক্ষে আজ ঘরের মাঠে নামছে টাইগাররা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।